দর্শক আমন্ত্রণ সকালের বাংলাদেশ, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং দেখছেন সকালের বাংলাদেশ, তাদেরকে সকালবেলা শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি নাদিরা আঞ্জুম মিমি, আমি জুল্লাহ জুবাইর আপনাদের সাথে আছি। এবং সকালের বাংলাদেশের শুরু থেকে আমরা যেটা করছি, বাংলাদেশের এগিয়ে যাওয়া, মূলত তারুণ্যের হাত ধরে বাংলাদেশ ঠিক কোন পথে ধাবিত হচ্ছে সেই গল্প আপনাদের জানাবার চেষ্টা করছি। বৈশ্বিক বাস্তবতায় যখন বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী অনিশ্চয়তার মুখে নিজের জীবন অবসানের পথ বেছে নিচ্ছে, তখন বাংলাদেশের শিক্ষার্থীরা কি চমৎকারভাবে নিজেদের সীমাবদ্ধ সংকটটাকে উতরে যে বৈশ্বিক স্বীকৃতি লাভ করছে সেই গল্প আপনাদের জানাবার চেষ্টা করেছি। কারণ সকালের বাংলাদেশ যে কোনো ইতিবাচক গল্প যা দেশের সুনাম বাড়ায় কিংবা দেশের মুখ উজ্জ্বল করে, এমন গল্প সবসময় আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করেছে। এবং সেই ধারাবাহিকতায় আজ যাদের অতিথি হিসেবে পেয়েছি, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ায় তারা আমাদের অতিথি হয়েছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যাদের যাত্রার প্রায় শুরু থেকেই যমুনা টেলিভিশন এবং সকালের বাংলাদেশ তাদের এগিয়ে যাওয়ার গল্পের সঙ্গী। কাদের সাথে আলাপ করাতে চাই, আলাপ করালেই বুঝবেন। ডান থেকে পরিচয় করাচ্ছি, আমাদের সাথে আছেন মোহাম্মদ মুশফিকুর রহমান, যিনি সিনিয়র লিড ইউআইইউ মার্স রোভার টিম। তার পাশেই রয়েছেন মোহাম্মদ আবিদ হোসেন, মেন্টর ইউআইইউ মার্স রোভার টিম। এবং আরও আছেন সালমান কবির চৌধুরী, সাব টিম লিড ইউআইইউ মার্স রোভার টিম। শুভ সকাল, কেমন আছেন আপনারা? আমাদের তো আপনাদের সাথে গত বছরও আলাপ হবার সুযোগ হয়েছে, আজকে হয়তো নতুন করে আমরা তাকে পেলাম। একটু সকালটা আপনাদের দিয়ে যেহেতু শুরু করছি, জানতে চাচ্ছি যে ইউআইইউ এর মার্স রোভার টিম নিয়ে আমরা এর আগেও আলোচনা শুনেছি। আজকে একটু জানতে চাই, সেই শুরুর সময়টা থেকে এই যে বিশ্ব প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করলেন, এই গল্পটা একটু যতটা সংক্ষেপে আমাদেরকে একটু বলতে পারেন বা জানাতে পারেন। আচ্ছা, সো আমাদের এই জার্নিটা শুরু হয়েছিল 2021 সালে। তখন আমরা খুব ছোট একটা টিম ছিলাম এবং সেই টিম থেকেই শুরু হয়েছে। ওই সময় আমাদের কাছে কোনো রিসোর্সই ছিল না বলতে গেলে। ছোট একটা টিম আর অনেক ডেডিকেশন এবং নতুন কিছু করার ইচ্ছা। এবং যদি ভুল না করি, আবিদ তখন আপনি টিম মেম্বার ছিলেন? জি, আমি তখন মেকানিক্যাল টিমের মেম্বার ছিলাম। জি, তো সেখানে আমাদের আসলে আমাদের ইউনিভার্সিটিতে বলে রাখি প্রথমেই যে কোনো মেকানিক্যাল ডিপার্টমেন্ট নাই। তো প্রথম থেকেই সবকিছু নিজেদের শিখে, প্রথম বিষয় একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়, রিসোর্সের একটা ঘাটতির কথা আমরা সব সময় জানি। তারপরের গল্পটা শুনবো। জি, তারপর হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট নেই এবং কোনো জিওলজি ডিপার্টমেন্ট নেই, যেটা আমাদের এই চ্যালেঞ্জগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমার যেহেতু এই রোবটটা পুরোটাই একটা মেকানিক্যাল এন্টিটি, সো প্রথম থেকেই সব কিছু নতুন করে তৈরি করে, ডিজাইন করে, ফেব্রিকেট করে আপনার সাথে শেয়ার করেছিলাম যে ধোলাইখালে এমন হয়েছে যে ধোলাইখাল সকালবেলা গিয়েছি, রাত 2টা-3টার সময় খোলা রেখে তারপর নিয়ে আসছি। কারণ সবচেয়ে বড় বিষয় হচ্ছে, একটু দর্শকদের বলতে চাই, তখনও তারা জানেন না তাদের কি দরকার, তখনও তারা জানেন না ঠিক কোন অনুষঙ্গটি সংযুক্ত করতে হবে, ঠিক কোন মাপের সংযুক্ত করতে হবে, কিংবা কোন দোকানে আসলে এটি পাওয়া যায়, কিংবা আদৌ তা পাওয়া যায় কিনা। অনেক ক্ষেত্রে তো বানাতেও হয়েছে অনেক কিছু বানাতে হয়েছে নতুন করে। হ্যাঁ, আমরা শুনেছিলাম গতবার। প্রথমবার আমাদের গোলটা ছিল হচ্ছে আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য যাব এবং প্রথমবার আমরা কম্পিটিশনে পার্টিসিপেট করতে পেরেছিলাম, ফাইনালিস্ট হয়েছিলাম এবং প্রথমবারই এশিয়াতে আমাদের চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা। সো এটা অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল ওই সময়ের জন্য, কিন্তু তখন আগ্রহটা অনেক বেড়ে গেছে। তো আমি একটা জিনিস বলতে চাচ্ছি এখানে, একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি। ওই সময় আমি এই টিমের একজন মেম্বার ছিলাম এবং তখন আমরা কয়েকটা ওয়ার্ল্ড ক্লাস টিমকে ফলো করতাম। তার মধ্যে একটা টিম এর নাম না বললেই নয়, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা টিম, সেটা হচ্ছে মোনাস নোভা রোভার। সো ওটা মোনাস ইউনিভার্সিটির। ওই টিমকে আমরা সবসময় ফলো করতাম, কারণ তাদের রোভার খুবই সুন্দর দেখতে এবং খুবই ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের একটা রোভার। সো ওই রোভার আমি তখন যখন স্টুডেন্ট ছিলাম, তখন আমি ওই রোভারের মেম্বারদের কাছে গিয়েছিলাম এবং তাদের বিভিন্ন রকমের সাবসিস্টেম সম্পর্কে, তাদের রোবটের বিভিন্ন পার্টস সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম যে এটা তোমরা কীভাবে তৈরি করেছো, তোমাদের এই অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে, অটোনোমাস অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে, এই গিয়ার বক্সটা কীভাবে তৈরি করেছো। সো ওরা কি আন্তরিকভাবে শেয়ারও করতো বিষয়গুলো? ওরা সবকিছু শেয়ার করতো। সো কারণ এই টিমটা প্রায় 16-17 বছর ধরে ওই কম্পিটিশনে পার্টিসিপেট করতেছিল তখন। তো তখন আমি খুবই অ্যামেজড হয়েছিলাম যে এত সুন্দর, এত ভালো রোভার বা এত ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের রোভার ইউনিভার্সিটি টিম তৈরি করতে পারে, এই কোশ্চেনটা আমার মনে ছিল। তো আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। এটা হচ্ছে আরেকটা অর্জন, যেটা হয়তো বা অনেকেই জানে না, অনেক সামনে আসেনি। সেটা হচ্ছে যে এই বছর 2026-এ যখন আমরা
ফাইনাল রেজাল্ট পাবলিশ হবে তার আগে আমাদের একটা গেট টুগেদার হয় সব টিমের। সো ওই সময় ওই টিমের মেম্বাররা আমাদের রোবট দেখতে এসেছে এবং জিজ্ঞেস করেছে যে তোমাদের এই কন্ট্রোল অ্যান্ড কমান্ড স্টেশনটা তোমরা কিভাবে তৈরি করেছো, বাহ। এই মোটরটা তোমরা কেন ইন্টিগ্রেট করেছো, বা দারুণ। তোমাদের এই কমিউনিকেশন সিস্টেমটা তোমরা কিভাবে এস্টাবলিশ করেছো। সো এই যে 180 ডিগ্রির একটা শিফট হলো, এটা হচ্ছে একটা অর্জন, আমাদের দেশের জন্য অর্জন। কারণ ওখানে ওই টিমগুলোকে স্পন্সর করে হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে লিডিং ইন্ডাস্ট্রিগুলো, কিন্তু আমরা আমাদের বাংলাদেশে আমাদের ইউনিভার্সিটি থেকে ফান্ডিং পেয়ে আমাদের কাছে কিন্তু অত রিসোর্স থাকে না, আমাদের সব রিসোর্সই কিন্তু লিমিটেড। কিন্তু আমাদের টিমগুলো কেন আগে যায় এটাও আমি বলবো, যে আমাদের বাংলাদেশের টিমগুলো কেন ওয়ার্ল্ডে এত ভালো করতে পারে, তার কারণ হচ্ছে আমাদের এই টিমগুলো এই লিমিটেশনটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেয়, এবং সেই চ্যালেঞ্জটা ওভারকাম না করা পর্যন্ত আমরা আসলে কখনোই হার মানি না। এটা চমৎকার আবিদ, বলেছেন। এখানে একটা প্রশ্নের সামনে এসে দাঁড়াতেই হয়। এই যে 21 থেকে ধারাবাহিকভাবে আপনাদের যে সফলতা, বিশ্ববিদ্যালয় তার মোড অফ অ্যাপ্রোচ কি বদলে ফেলেছে এর মধ্যে? আপনাদের তখন যা যা ছিল না, নতুন করে কি এই ফ্যাসিলিটিগুলো এখন প্রোভাইড করা হচ্ছে? একদম ডে ওয়ান থেকে আমাদের ইউনিভার্সিটি আমাদের সাপোর্ট করেছে। বাহ। আমি আগেও বলেছিলাম যে আমরা জাস্ট একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম আমাদের ইউনিভার্সিটি অথরিটির কাছে, আমরা অল্প কয়েকজন স্টুডেন্ট মিলে প্রেজেন্টেশন দিয়েছিলাম যে স্যার আমরা এই কম্পিটিশনটায় পার্টিসিপেট করতে যাই। এবং তখন আমাদের তৎকালীন ভিসি স্যার চৌধুরী মফিজুর রহমান স্যার তখন একটা কথা বলেছিল যে তোমরা তো নতুন টিম, অনেক কিছুই শিখার আছে, তোমরা হয়তোবা এই বছর তোমরা ফাইনালিস্ট হতে নাও পারো, কিন্তু তোমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করো, হয়তোবা ফিউচারে পারবা। এবং সেদিনই আমাদেরকে একটা ভালো অ্যামাউন্টের ফান্ড দিয়েছিল, যেটা আমাদের ইউনিভার্সিটির ইতিহাসে সবচেয়ে বড় ফান্ড আমরা বলবো কোনো স্টুডেন্ট প্রজেক্টের জন্য, চমৎকার। এবং সেটা আমরা প্রথম মাসেই শেষ করে ফেলছি। বাহ। এবং এত বড় ফান্ড কম্পেয়ারিং টু দ্য প্রজেক্ট যদি বিবেচনা করি খুব সামান্য, খুব সামান্য। কিন্তু ইউনিভার্সিটির কাছে আমরা যতবারই ফান্ডিং এর জন্য, রিসোর্সের জন্য, ল্যাব ফ্যাসিলিটির জন্য যখনই গিয়েছিলাম, কখনো ইউনিভার্সিটি না বলেনি টিল টুডে। বাহ, চমৎকার। এবং আমরা আমাদের এই অর্জনগুলোর পিছনে আরেকটা কারণ হচ্ছে আমাদের ইউনিভার্সিটি এই সাপোর্টগুলো। বাহ, অসাধারণ। আমরা একটু সাব টিম লিডের কাছে যাই, মোহাম্মদ সালমান আপনার কাছ থেকে একটু শুনতে চাই। এই টিমের সাথে কবে যুক্ত হলেন এবং কেন মনে হলো যে আমার মাশরুফার এই টিমের সাথে কাজ করা উচিত? সো আমার এই টিমের সাথে পথ চলা হচ্ছে 2023 থেকে। মুশফিক আর আমি একসাথেই ঢুকছিলাম। বেসিক্যালি আমি জানতাম না যে মার্সোভারের হইতে কোনো মার্সোভার টিম আছে। আমি হচ্ছে রোবোটিক্স ক্লাবের সাথে যুক্ত ছিলাম। ওখানে হঠাৎ করে একদিন বলছে কি একটা সার্কুলার ছাড়ছে, তো বলছে কি চাইলে জয়েন করতে পারো, বাট সিভি ড্রপ করতে হবে। আমার একটা সিভি বানানো ছিল, আমি ড্রপ করে দিছি। দেখা যাক কি হবে। হঠাৎ করে একদিন বৃহস্পতিবার রাতে মেইল ওপেন করে দেখি কি ইন্টারভিউর জন্য ডাকছে শুক্রবার সকাল 6টায়। আমি বললাম ঘুমাইতে হবে তো, তা কি করবো, যাই, কি আর আছে। গেলাম। ওই সময় হচ্ছে আবিদ স্যার আমার ইন্টারভিউ নিয়েছিল। ইন্টারভিউটা ভালো সময় ধরেই হয়েছিল, যে বাকিরা আমি যেভাবে বাইরে ছিল কি এত সময় লাগছে কেন, কি জিজ্ঞেস করলো? হ্যাঁ, স্যার আর আমার ইন্টারেস্ট মিলে গেছিল। আচ্ছা। সো ওই সময় থেকেই আমি ইন্টার্ন হিসাবে জয়েন করছিলাম। 23-এর শেষের দিকে হচ্ছে মেম্বার হিসাবে হয়েছি। ওই সময় থেকেই যাচ্ছি। চমৎকার। আমরা সালমানের গল্প শুনলাম, আমরা একটু মুশফিকের গল্প শুনি। মানে কে কাকে ইন্সপায়ার করলো টু জয়েন দ্য মাশরুফার টিম? আসলে সালমানকে আমি চিনতাম না তখন। আমি ইউনিভার্সিটিতে বলতে গেলে সেরকম কাউকে চিনতাম না তখন, জাস্ট নতুন স্টুডেন্ট, ইউনিভার্সিটিতে আসলাম। তো আমার স্টোরিটা একটু ইন্টারেস্টিং। আমি ফিল্ডে তখন ফুটবল খেলতাম, বিকালবেলা ফুটবল খেলতে খেলতে দেখি যে তখন আমি দেখতে পাই রোভারটা মাঠে অটোনোমাস টেস্ট চলতেছিল ওই সময়, পরে জানতে পারি। তো আবিদ স্যারকে আমি দেখি যে উনি ওটার পিছনে দৌড়াচ্ছেন আর কি। তো এটা দেখার পর আমার একটু ইন্টারেস্ট জাগলো, আমার এগুলো নিয়ে একটু ইন্টারেস্ট ছিল প্রিভিয়াস। সো আমি আস্ক করলাম যে এটা কীভাবে কাজ করে, কী করে না করে, মানে তাদেরকে আস্ক করতে করতে লিটারালি বিরক্ত করতেছিলাম। তো এক পর্যায়ে তারা আমাকে বললেন যে আচ্ছা আপনি চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন, আপনি এই রুমে আসে। তখন মেবি 6 তলায় ছিল আমাদের ল্যাবটা। তো আসলাম, তখন তারা হিউজ বিজি ওই সময়। তো ওই সময় তারা সময় দিতে পারেনি, বাট পরবর্তীতে বললো যে তুমি এই সময় আমরা কম্পিটিশন শেষ করে আসি, তুমি সিভিটা ড্রপ করো, দেন রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যেভাবে আসা হয় সবাই আসে আর কি। তো আসলাম, দেন তখন থেকে 2024-এ মেম্বারশিপ রিক্রুট, দেন 25-এ ফুটবলার টু বিকাম মাশরুফার টিম মেম্বার। জার্নিটা নিশ্চয়ই খুব মজার, জার্নির আরো গল্প শুনবো। সালমান, আপনার কাছে একটু আসতে চাচ্ছি যে আমরা
অনেক কিছু জানলাম আপনাদের টিম নিয়ে, সেই সাথে আপনাকে একটু বিশেষভাবে আপনার কাছে এবারের যে প্রতিযোগিতায় আপনারা গিয়েছেন, অংশগ্রহণ করেছেন, সেটা নিয়ে জানতে চাওয়া, এবং রোভারের যে অটোনোমাস সিস্টেমটা, এটা আসলে কিভাবে কাজ করে, আমরা দর্শকরা যারা আছেন আমাদের সাথে যুক্ত তারা যেন বুঝতে পারেন, আমরা যেন বুঝতে পারি, এভাবে করে একটু বুঝিয়ে বলবেন সহজ করে, এবং সেই সাথে লেমন ওয়ার্ডিং এ বলবেন, হ্যাঁ, হ্যাঁ, যাতে এবং- আমরা বুঝতে পারি। একদম, এবং সেই সাথে এবারে যে অটোনোমাস সিস্টেমটা যে তৈরির সবচেয়ে বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জটা কোথায় ছিল, সেটাও একটু আমাদেরকে জানাবেন। এবারের অটোনোমাসের মিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে কি, লাস্ট টাইম ওদের যে ইয়াটা ছিল, জিওগ্রাফিক্যাল যে লোকেশনটা, ওই লোকেশনটা এবার থেকে একটু ডিফারেন্ট। সো ওইটার জন্য আমাদের রোভারটা আবার নতুন করে আমাদের অ্যালগোরিদম কিছু লেখা লাগছিল, যেমন অবস্টাকল অ্যাভয়েডেন্স অ্যালগোরিদমটা বেসিক্যালি। মানে অবস্টাকল অ্যাভয়েডেন্স অ্যালগোরিদমটা হচ্ছে যেমন রোভারটা যে সময় স্বয়ংক্রিয়ভাবে আগায় যাবে, ওর সামনে যদি কোনো অবস্টাকল আছে ও যেন ওটাকে অ্যাভয়েড করে যাইতে পারে, এটা হচ্ছে ইয়া বেসিক্যালি। এবারের রুল বুক অনুযায়ী মানে আমাদের অটোনোমাস সিস্টেমটা হচ্ছে কি, 7টা জিপিএস পয়েন্ট থাকে, জিপিএস পয়েন্ট। ওই জিপিএস পয়েন্টে আমাদের রোভারটা নিজে নিজে করে যায়। ওইটা হচ্ছে আমরা ইনপুট দিয়ে দিই কোনটায় যাবে, যেমন জাজ পাশে আছে, ওনাকে বলবো কি আমি 1-এ যাইতে চাইতেছি, 1-এ যাওয়া শেষ, আমি 2-তেও যাইতে পারি, তাহলে 3-এও যাইতে পারি। এটা হচ্ছে জাজের সাথে কথা বলে নিতে হয়। বেসিক্যালি ওই 7টা পয়েন্টের মধ্যে 2টা পয়েন্টে যে আমার একটা জিনিস খুঁজতে হবে, ওইটা বলে হচ্ছে অরুকো ট্যাগ। ওইটা হচ্ছে একটা অগমেন্টেড রিয়ালিটি ট্যাগ। ওইটা হচ্ছে আমাদের রোভারের মধ্যে একটা ক্যামেরা আছে, স্পেশাল জেড ক্যামেরা বলে, ডেপ ক্যাম। ওইটা দিয়ে হচ্ছে ওই জিনিসটা খুঁজে বাই করতে হয়। একটা পয়েন্টে একটা থাকে হচ্ছে 5 থেকে 10 মিটার রেডিয়াসে, আরেকটা থাকে হচ্ছে 20 মিটার রেডিয়াসে। এটা হচ্ছে আমাদের রোভারে নিজে নিজে খুঁজে বাই করতে হয়। পরের 2টা হচ্ছে জাস্ট জিপিএস অনলি, যে আমাদের রোভারটা কি জিপিএস লোকেশনে যাইতে পারতেছে না কি না। লাস্টের 3টা হচ্ছে আমাদের 3টা অবজেক্ট থাকে, 2 টাইপের হ্যামার আর একটা হচ্ছে বোতল। এটা হচ্ছে আমাদের খুঁজে বাই করতে হবে ওদিকে যে। এবার হচ্ছে আমাদের কম্পিটিশনে এবার হচ্ছে আমরা প্রথম অলমোস্ট সবগুলো অবজেক্টিভ পারছি, বাট লাস্টের যে অবজেক্টটা ছিল ওটা সময় স্বল্পতার কারণে ওই জায়গায় আমরা যাইতে পারিনি। বেসিক্যালি আমাদের হচ্ছে একটা টেকনিক্যাল ইস্যু হয়েছিল কম্পিটিশনের শুরুতে, যেটার কারণে আমাদের 5 থেকে 10 মিনিট আমরা হারায় ফেলছি 30 মিনিটের থেকে। সো এটা কি পেনাল্টি হিসেবে গেছে নাকি না। আবার রিস্ট্রাকচার করতে গিয়ে গেছে? ওটা হচ্ছে শুরু করার আগে আমাদের হচ্ছে একটা লাইন আছে, লাইনটা ক্রস করতে হয়। ক্রস করার আগে আমরা রোভারটা যত ইচ্ছা অতবার টেস্ট করে নিতে পারি। সো ওই টেস্টিং এর সময় আমাদের একটা ইকুইপমেন্ট নষ্ট হয়ে গেছে। আহা। এটা ফিক্স করার চেষ্টা করছি, এটা আগে একবার হয়েছিল। সো ওইটার একটা সেকেন্ডারি অপশন সাথে ছিল, বাট চাইতেছিলাম ওইটা দিয়ে চলে না কিনা। সো ওইটা দিয়ে আর হয় নাই, ওটাতে আমার 8 থেকে 10 মিনিট গেছে। বাহ। সো ওইটা ওই টাইমে বসায় চালু করছি, দেখি কি সব কিছু ঠিক আছে। সো আল্লাহর মধ্যে মিশন ছেড়ে দিছি। তারপরে 6 নাম্বার পয়েন্ট পর্যন্ত সুন্দর মতন গেছে, যে আমি সাথে যাব। জাজ বললো কি, যাদের কাছে জিজ্ঞেস করলাম কতক্ষণ আছে, বলছে 30 সেকেন্ড আছে। আহা। সো ওইটার কারণেই তারপরও আলহামদুলিল্লাহ আমাদের মার্চ ওভারের ইতিহাসে অটোনোমাসে এবার সবচেয়ে হাইয়েস্ট মার্ক পসিবল মার্ক তোলা হয়েছে। বাহ। আর এই কম্পিটিশনে সবচেয়ে হাইয়েস্ট পসিবল মার্কও এটা। টোটাল টপ 5টা টিম এই স্কোরটা করতে পারছে, তার মধ্যে আমরা একজন। শুধু টাইমিং এর কারণে আপনারা পিছিয়ে গেছেন। আমরা একটু মুশফিকের কাছে আসতে চাই। মুশফিক, খুব স্বাভাবিকভাবেই ফুটবল যখন খেলতাম বা গান যখন গাইতাম, মিউজিশিয়ান যখন ছিলাম, নিজের নিয়ন্ত্রণে সবকিছু থাকতো। এখন পুরো একটা টিমের সাথে কাজ করতে হয়। চ্যালেঞ্জ কোথায়, পসিবিলিটিস কি দেখেন? এবং সালমান যেমনটা করে বললেন, এবার একটা লিমিটেশন ফেস করতে হয়েছে, শুরুর সময় একটা হোঁচট খেতে হয়েছে, যে কোনো একটা ইকুইপমেন্ট কাজ করছে না, তা আপনারা অল্টার করে ফিক্স করবার চেষ্টা করলেন। পুরো গল্পটা নিয়ে একটু শুনি। আচ্ছা, তো আপনি অ্যাজ এ সিম্পল স্টুডেন্ট, জেনারেল স্টুডেন্ট, আপনি ভার্সিটিতে একভাবে চলাফেরা করতেছেন, আর আপনি যখন একটা টিমের সাথে কাজ করতেছেন তখন আপনার পুরো স্ট্র্যাটেজি ডিফারেন্ট হয়ে যায়। তো ফার্স্ট অফ অল আমি যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, তো শুরুতে আমি ভার্সিটি যেতাম, ফুটবল খেলতাম, হয়তো গান বাজনা করতাম, আবার রুমে ফিরে আসতাম, পড়াশোনা করতাম। বাট এর মাঝখানে যে একটা পিরিয়ড অ্যাড হয়, অর্থাৎ আমি এর পাশাপাশি রোবোটিক্স নিয়ে কাজ করতেছি। এখানে সবচেয়ে বড় জিনিস হলো পেশেন্স। আমি কি করতে চাচ্ছি, কি করতে চাই, তো এই বিষয়টাকে কনফার্ম করা লাগবে। সো এখানে প্রায়োরিটি বিষয়টা আসে, আমি কোনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। তো এই দিক থেকে আমার মনে হয়েছে রোবোটিক্সটা আমার ভালো লাগছে ওই সময়, এই এত বড় একটা টিমের সাথে কাজ করতে পারা। তো এই জন্য এটার দিকে আমি একটু বেশি ফোকাসড হয়ে যাই আর কি। আচ্ছা। আর আমি যদি মেনটেন করার কথা বলি, সব কিছু এটা খুবই টাফ
পড়াশোনার পাশাপাশি সব কিছু মেনটেন করা। আর কম্পিটিশন গ্রাউন্ডের এক্সপিরিয়েন্স যদি বলি, তাহলে কম্পিটিশন গ্রাউন্ডে আমাদের সালমান যে ইস্যুটার কথা বললো, অটোনোমাস মিশন আমরা 10 মিনিট লেটে শুরু করছি, প্রায় 8 থেকে 10 মিনিট টেকনিক্যাল ইস্যুর কারণে। আরেকটা মিশন ছিল, সেটা এক্সট্রিম ডেলিভারি মিশন। সেই মিশনে আমাদের রোভারকে উঁচু নিচু ট্রেনের মধ্যে দিয়ে চলতে হয়, কিছু অবজেক্টকে সার্চ করতে হয় এবং সেই অবজেক্টগুলোকে একটা স্পেসিফিক জায়গায় রাখতে হয়। তো এই মিশনে আমাদের সাথে ড্রোনও থাকে, বাট রোভারের শুরুতেই আমরা মিশনের জাস্ট 20 মিনিট পূর্বে আমাদের স্টিয়ারিং কাজ করতেছে না। তো স্টিয়ারিং যদি কাজ না করে আমরা তো রোভারকে কোনো দিকে মুভ করাতে পারবো না, রোভার জাস্ট সামনে পিছনে চলবে। তো এই জায়গায় গিয়ে আমরা ওই সময়ের মধ্যে জাস্ট 20 মিনিটের মধ্যে আমরা প্রবলেমটা ফিক্স করি, ডিবাগ করে আমরা কম্পিটিশনে অ্যাটেম্প করি। তো এটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। আর আরেকটা মোমেন্ট ছিল, আমি যদি বলি এটা একবারে পিক মোমেন্ট, এটা আমাদের পজিশন ডিফাইন করছে আর কি। তো একটা মিশন আছে ইকুইপমেন্ট সার্ভিসিং মিশন, সেই মিশনে তো রোবট তো অনেক ধরনের কাজ করে, এবার অনেক তার একটা সফিস্টিকেটেড টাস্ক আমাদেরকে অ্যাসাইন করছে যে ইউএসবি টাইপ সি পোর্টের মধ্যে আমরা ইউএসবি কেবল ইনসার্ট করব রোভার থেকে আমরা দূরে রিমোটলি রোভারকে অপারেট করতেছি। সো এই অবস্থায় আর কি ক্যামেরায় দেখে দেখে কাজটা করতে হবে। তো এই জায়গায় আমাকে আমার যে কো ড্রাইভার, আমাদের টিম লিড সাইফ আল সাদ ভাই, উনি আমাকে বললেন যে তুমি এটার জন্য 30 সেকেন্ড টাইম পাবা, তো টাইম ফ্রেমের মধ্যে 30 মিনিট টাইমের মধ্যে সব কাজ করতে হবে আমাকে। 30 মিনিট টাইম ফ্রেম পাবা, 30 মিনিটের মধ্যে তোমাকে 30 সেকেন্ডের মধ্যে তোমাকে এটা অ্যাটেম্প করতে হবে, যদি না পারো আমরা অন্যটায় শিফট করব। তো এই সময়ের মধ্যে আমাকে বললেন যে, লাস্টে বললেন যে আর 10 সেকেন্ড আছে, তুমি এটা ছাড়ো, অন্যটা ধরো। আমি বললাম যে না, আমি যদি এটা ইনসার্ট করতে পারি 15 মার্কস, যদি ফেলে দিই 0। জাস্ট ওই 2 সেকেন্ড মনে হয় বাকি থাকার সময় আমরা এটা ইনসার্ট করে ফেলি। দ্যাট মোমেন্ট ওয়াজ লাইক, জাজেস থেকে শুরু করে আমরা সবাই, মানে এই একটা ইউএসবি সি টাইপ পোর্ট প্লাগ ইন করাটা মানুষের জন্য যত সহজ, এটাকে রিমোটলি কন্ট্রোল করা অনেকের কাছে মনে হতে পারে এটা, আর এমনকি এটা প্রচন্ড কঠিন, কারণ অনেকগুলো এক্সিস হিসাব করতে হবে, এক্স ওয়াই জি এক্সিস পর্যন্ত আমাদের হিসাব করতে হয়। এবং যে হোক, আমি এগুলো বুঝি না, আপনারা বুঝেন, আপনাদের কাছ থেকে শুনবো একটু। আমি আপনার কাছে যাই, নিশ্চয়ই আপনি এই টিমমেটদের মধ্যে আপনাকে খুঁজে পেয়েছেন, চ্যালেঞ্জ যেরকম আপনাদেরও হয়েছিল, যে গল্প আমরা শুনেছি। এই যে আমরা ফাইনালিস্ট হিসেবে প্রথম পর্বে আমাদের যাত্রা শুরু, এখন ওয়ার্ল্ড ওয়াইড আমরা 3rd পজিশন কনকার করছি, জার্নিটাকে কতখানি আপনি হোপফুলভাবে মূল্যায়ন করবেন, মানে আশা জায়গা নিয়েভাবে মূল্যায়ন করবেন, এবং টেকনোলজিক্যালি কি অ্যাডভান্সমেন্টের সুযোগ ছিল যে আমরা এখনো করতে পারিনি, এই মূল্যায়নটা আপনার কাছ থেকে শুনবো। আচ্ছা, সো আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের অনেক কিছুই নিজেদের তৈরি করা লাগে, যার কারণে আমরা অনেক লিমিটেশন ফেস করি। যেমন সালমান যে কম্পোনেন্টের কথা বললো, যে যেটা ফল্ট হয়েছে, সেই কম্পোনেন্টটা রিলেটিভলি অন্যান্য টিম যে কম্পোনেন্ট ইউজ করে তার থেকে অনেক চিপার, ইটস লাইক $300, বাট অন্য টিম ইউজ করে $3,000-4,000 ইকুইপমেন্ট। আমরা কি ফান্ড ক্রাইসিসে লোটেক সলিউশনে, লো কস্ট সলিউশনে গেছি? লো কস্ট সলিউশনে যাওয়াই লাগে ফান্ড ক্রাইসিসের জন্য। কিন্তু আমাদের যেই সিস্টেমটা কাজ করেছে অটোমাস সিস্টেমে, সেটা আমাদের তৈরি করা লাগছে মাত্র $150 দিয়ে। আমরা আমাদের ইউএসএ যাওয়ার পর আমরা এই কম্পোনেন্টটা একবার প্রবলেম ফেস করেছিলাম, $300 যেই কম্পোনেন্টের কথা বলছি। সো এটা হচ্ছে একটা আইএমইউ, ইনার্শিয়াল মেজারমেন্ট ইউনিট, যা দিয়ে আসলে রোবার দিক নির্ধারণ করা হয়। সো তখন আমরা প্রথমবারই যখন এই প্রবলেমটা ফেস করেছি, তারপর আর কখনো এই প্রবলেমটা হয়নি। সো আমরা ভেবেছিলাম যে কোনো একটা গ্লিচ হতে পারে, যেহেতু আসলে জিওগ্রাফিক্যাল পজিশন চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশে আমরা এক অ্যালগরিদম করেছিলাম, ইউএসএ আরেক অ্যালগরিদম, ক্যালিব্রেশনটা আমরা ফিক্স করেছিলাম, তারপর আর কোনো প্রবলেম হয় নাই। কিন্তু আমাদের টিম মেম্বাররা মনে করেছিল যে যদি কম্পিটিশন ফিল্ডে এই সমস্যাটা হয়, তো তখন আমরা খুবই মানে সিম্পল একটা সলিউশন বের করেছিলাম। আমাদের কাছে অন্য একটা ছোট সেন্সর ছিল, সেই সেন্সরটা দিয়ে আমরা, আমাদের টোটাল কস্ট গিয়েছিল ওখানে $150, আমরা বাংলাদেশ থেকে নিয়ে গেছিলাম এগুলো। আমাদের ওই $150 সেন্সর কম্পিটিশনে আমাদেরকে বেস্ট অটোমাস অ্যাওয়ার্ড নিয়ে এসে দিয়েছে। ওয়াও, বাহ। সো বাংলাদেশি টেকনোলজি, পুরো একটু টেকনোলজিটা শুনবো, একটু আমি আগ্রহী শুনতে। করেছেন কি সেন্সর দিয়ে? আচ্ছা, কি ডিটেক্ট করেছেন? আসলে আমাদের কাছে আইএমইউটা যেহেতু নষ্ট হয়ে গেছে, আমাদের কাছে আরেকটা আইএমইউ ছিল, বাট আমি ওই রিস্কটা নিইনি ওই সময়। সো আমাদের কাছে একটা কম্পাস মডিউল ছিল, সেই কম্পাস মডিউলটার সাথে আমরা মাইক্রো কন্ট্রোলার কানেক্ট করে তারপর হচ্ছে জিপিএস পজিশন নিয়ে, জিপিএস পজিশনটা ওখানে নিয়ে, তো জিওগ্রাফিক্যালি হচ্ছে আমরা কম্পাসের মতো কাজ করার চেষ্টা করেছি। স্মার্ট মুভ, মানে দুইটাকে ফিউশন করেছিলাম, কম্পাসের ডেটা এবং হচ্ছে জিপিএস এর ডেটাকে ফিউশন করে আমরা হচ্ছে পাথ নির্ধারণ করার চেষ্টা করেছিলাম। খুবই সিম্পল অ্যালগরিদম, বাট হচ্ছে খুবই এফেক্টিভলি। চিন্তাটাই হচ্ছে কি কঠিন, অ্যাপ্লিকেশনটা সহজ। হ্যাঁ, এই জিনিসটা আমি বলবো, এই জিনিসটা আমাদের টিমগুলো থেকে কেন আসে, কারণ হচ্ছে আমরা সবসময় এই ধরনের প্রেশারে কাজ করা লাগে।
আমাদের টিমগুলোকে। ইকুইপমেন্ট নেই, আমাদের আমাদের ফান নেই, ফান আমাদের নেই, সো বাইপাস করতে হয় সবসময়। সবসময় আমাদের আসলে লোকাল সলিউশন বের করা লাগে বা অল্টারনেটিভ বের করা লাগে, যার কারণে আমাদের আসলে ওই মাইন্ডসেটটা হয়ে গেছে যে আমরা কিভাবে এই প্রবলেমগুলোকে সলভ করব। তো এগুলোর জন্য আসলে এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন আছে এবং তারপর মাইন্ডসেটটাও প্রয়োজন আছে আসলে। কারণ ওই মুহূর্তে যে নার্ভাস ব্রেকডাউন হওয়াটা খুব স্বাভাবিক, বৈশ্বিক একটা 30 কম্পিটিশনে মিনিটের একটা কম্পিটিশনের মধ্যে আমরা 10 মিনিট টাইম ওয়েস্ট করেছিলাম, বাট তারপরও আমাদের সিস্টেম রান করে 20 মিনিটসে আমরা টপ অটোনমাস অ্যাওয়ার্ড পেয়েছি। তো বিশাল ব্যাপার। সো এটা অনেক বড় একটা এই সুযোগটা আছে কিনা, আপনি দেখেন কিনা যে যেটা আমরা লোটেক সলিউশন বললাম 150 টাকার আমাদের সলিউশন, এটাকে কম্প্যাক্ট একটা প্যাকেজ হিসেবে নিয়ে সলিউশন হিসেবে প্রোভাইড করবার সুযোগ আছে কিনা, উইন্ডোটা আছে কিনা? হ্যাঁ, আমরা আসলে কারণ আপনি এই চিন্তাগুলো $3,000 যদি চ্যালেঞ্জ করতে পারেন, কারণ এখন আমরা রোভার দিয়ে একটা পর্যায় পর্যন্ত গেছি, অটোনোমাস মডিউলটা আমার এবার সবচেয়ে বড় ফিডব্যাক এনে দিয়েছে আমাকে, এইটাকে পুঁজি করে আমরা এটাকে কম্পোনেন্ট হিসেবে বাণিজ্যিকভাবে চিন্তা করতে পারি। আমরা এটা আসলে যেদিন আমরা মানে আমাদের রোবটটা এত ভালো কাজ করেছে সেদিনে আমরা প্ল্যান করেছি যে আমরা আসলে এটাকে একটা প্রোডাক্ট হিসেবে দেখতে চাই, মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট হিসেবে। কারণ এটাতে যদি আমরা আরো টাইম ইনভেস্ট করি তাহলে আরো ফাইন শার্প প্রোডাক্ট তৈরি করতে পারবো। লুকিং ফরওয়ার্ড টু ইট। তো একটু মুশফিক আপনার কাছে আসতে চাচ্ছি, যেহেতু আমরা একেবারেই শেষাংশে, মানে অর্জনের ঝুলি অনেকটাই পূর্ণ, তারপরেও কিছু অর্জন মানে সেটার আকাঙ্ক্ষা কখনো কমে না, বিশেষ করে যদি সেটা এমন বুদ্ধিবৃত্তিক কিছু হয়। এশিয়ার যে দলগুলো আছে তার মধ্যে নিজেদেরকে ইতোমধ্যেই আপনারা সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে পরবর্তী পরিকল্পনা বা প্রস্তুতি সেটা কি হতে যাচ্ছে? আচ্ছা, তো আমরা যখনই কোনো এই ধরনের কম্পিটিশনে অ্যাটেন্ড করি, তো আমরা জাস্ট পার্টিসিপেট করার মানসিকতা নিয়ে আমরা যাই না, আমরা চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়ে আমরা সেখানে যাই। তো এই দৃষ্টিকোণ থেকে আমি যদি বলি যে আমাদের নেক্সট অ্যাটেম্প্ট কী হবে, সেটা হলো যে আমাদের ফার্স্ট হওয়া। বাট এটা করতে গিয়ে মানে আমরা যে জিনিসটা দেখলাম যে আমরা যে টেকনোলজি ইউজ করতেছি বা যে ফ্যাসিলিটি নিয়ে কাজ করতেছি, আমরা কাইন্ড অফ এটার একটা স্যাচুরেশন লেভেলে পৌঁছে গেছি। অর্থাৎ এই জিনিস নিয়ে যদি কাজ করি, আমাদেরকে অবশ্যই স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে যদি আমরা ফার্স্ট হতে চাই। বা আমরা আমাদের টিম ডেডিকেটেড, আমরা সবাই ডেডিকেটেড, আমরা আমাদের সর্বোচ্চটা দিচ্ছি। বাট কিছু জিনিস আছে যেটাতে আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ আনতে হবে, এর থেকে ভালো করতে গেলে বা এর থেকে বেটার করতে গেলে। আমাদের ওভার নিয়ে এর থেকে হয়তো বা আরেকটু বেটার করা পসিবল, বা এই সিস্টেম আরেকটু বেটার করা পসিবল, বা আমরা যদি আরও ভালো করতে চাই, একেবারে হলিস্টিক অ্যাপ্রোচ এটাকে বলে, সেটার জন্য আমাদেরকে এই সিস্টেমের মধ্যে আরও চেঞ্জ আনতে হবে। আমরা সেটা নিয়েই কাজ করতেছি। আমাদের নেক্সট মিশন হবে মেইনলি এই সিস্টেমটাকে আমরা যাতে ফার্স্ট হতে পারি এটার জন্য উপযোগী করে তোলা আর কি। বাহ, চমৎকার। আমরা একটু সালমানের কাছে যাই, তারপরে আপনাকে দিয়ে শেষ করব আমি। তবে তার আগে টিম মেম্বারের কাছ থেকে আমার জানা আছে, এই যে মুশফিক বলছিল যে আমরা হোলস্টিক একটা চেঞ্জ আনতে হবে। যে সময় আবিদরা শুরু করেছিলেন ওইখান থেকে 5 বছরে যে যাত্রা আপনারা পাড়ি দিয়েছেন, মডিউলগুলো একটু 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 করে ডেভেলপ করেছে। এখন যদি একটা হোলিস্টিক অ্যাপ্রোচ চেঞ্জ করতে হয়, একটা ম্যাসিভ চেঞ্জের দরকার, কি মনে হয় টিমের সেই সক্ষমতা আছে এখন এই কমপ্লিট চেঞ্জের? আমার টিমের উপর বিশ্বাস আছে, কারণ আমি এদের সাথে এখন না প্রায় 2 বছর ধরে কাজ করে আসতেছি। আমার আন্ডারে যারা কাজ করে ওদের এবারের কাজ দেখে আমি হ্যাপি। সো আই থিঙ্ক ইটস পসিবল। আর আশা করি আমাদের ভার্সিটি যেই পরিমাণে সাপোর্ট আমাদেরকে দেয়, আশা করি নেক্সট ইয়ার এটা ফার্স্ট হওয়ার একটা পর্যায়ে এসে পড়বে। সো এটাই চমৎকার। আমরা একটু এবার আবিদের কাছে যেতে চাই। আবিদ, নিশ্চয়ই ইউ ফিল গুড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ জেলাস এই জন্য, কারণ যেই সময় আপনি শুরু করেছেন এত কিছু তো পাই নাই, এত কিছু তো দেয়নি। সেখান থেকে শুরু করে টিম আজকে যে জায়গায় যাচ্ছে, অ্যাজ এ মেন্টর ইউ হ্যাভ ডান এ লট, টু বি ভেরি অনেস্ট। আপনার টিম মেম্বার নিশ্চয়ই আপনাকে এভাবে অ্যাপ্রিসিয়েট করে, কারণ যেই যাত্রাটা আপনারা শূন্য থেকে শুরু করেছেন, সেই যাত্রা তখন প্রুফ করবার অনেক কিছু ছিল, কিন্তু কোনো স্ট্যান্ডার্ড ছিল না। এখন একটা পাস্ট আছে, যে পাস্টটাকে চ্যালেঞ্জ করে আপনারা ফিউচারের দিকে যেতে চান। এই যে ফার্স্ট হওয়ার যে কথাটা টিম মেম্বাররা হয়তো বলছে ইটস অ্যাচিভেবল, একটা হোলিস্টিক চেঞ্জ হবে, বা ইউ বিং এ মেন্টর, হোয়াট ইজ ইয়োর অ্যাপ্রক্সিমেশন? বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াকে আদৌ সম্ভব কিনা? কারণ ওই যে আরেকবার মনে করাতে চাই, লিমিটেড রিসোর্স, সেমিস্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটরা বেরিয়ে যাচ্ছেন, ফোকাস চেঞ্জ হয়ে যাচ্ছে, সব কিছু মিলিয়ে শুনবো পুরো সিনারিওটা। আচ্ছা, আসলে 13 থেকে 3rd হতে যেই পরিমাণ চ্যালেঞ্জ ফেস করা লাগছে, এটা অনেক বড় একটা অনেক বড় পজিশন মনে হতে পারে। 10টা পজিশন আগে এসেছি আমরা, সময় স্বল্পতা কিন্তু না থাকলে সেটা আরো আগে 3rd থেকে ফার্স্ট হওয়াটা এতটা ইজি না। আমি এটা সবসময় বিশ্বাস করি যে 95% পর্যন্ত মানুষ খুব সহজেই করে ফেলতে পারে, বাট লাস্ট 5% করার জন্য আসলে পুরো লাইফ দিয়ে দেওয়া লাগে। সো
হ্যাঁ আমাদের রোববারে অনেক চেঞ্জ আনতে হবে এবং আমাদের টিমে আমাদের মেন্টালিটিও চেঞ্জ আনতে হবে, যে আমাদের আগে বিশ্বাস করতে হবে যে আমরা ফার্স্ট হতে পারবো কিনা, যেটা আমাদের টিমের মেম্বাররা বিশ্বাস করে যে তারা চ্যাম্পিয়ন হতে পারবে। এই বিশ্বাস কি শুধু বিশ্বাস পর্যায়ে, এটা কাজেও এর প্রভাব কাজেও পড়ে? এটার প্রমাণ আছে। এবছর যদি আমি বলি, এবছর আমাদের সেকেন্ড পজিশন এবং আমাদের মধ্যে মার্কেট ডিফারেন্স ছিল 12। আচ্ছা, সো আসলে এত মেজর কোনো মানে ধরেন ডিফারেন্স আমি না। ওই 10 মিনিট যদি আমরা লুজ না করতাম তাহলে কি এবারে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল? এবার আমরা সেকেন্ড হতাম। সেকেন্ড হতাম, তার মানে 12 পয়েন্ট আরো বেশি পেতাম আমরা। জি। ধরে নিচ্ছি আমরা 13 পেতাম, 14 14 পেতাম। সেক্ষেত্রে ফার্স্টের সাথে আমাদের ডিফারেন্স কত দূর থাকতো? ফার্স্টের সাথে আমাদের অনেক বড় ডিফারেন্স, কত বড় ডিফারেন্স? নিয়ার 100। 100। এই 100 কি করে ওভারকাম হবে? এই 100টা আমাদের ওভারকাম করতে হবে। কি করতে হবে? এই জন্য আমাদের আসলে সিস্টেমে চেঞ্জ করতে হবে, আমাদের অ্যাপ্রোচগুলোতে চেঞ্জ করতে হবে। বাট আমি এবছর যেটা আমাদের টেকনিক্যাল কথা যদি বলি, তাহলে আমাদের সবচেয়ে বড় লিমিটেশনগুলোর মধ্যে হচ্ছে আমাদের ম্যানিপুলেটর আর্ম, যেটাকে আমাদের আরও প্রিসাইজ করতে হবে এবং আমাদের অটোনমিতে আরও কাজ করতে হবে। হ্যাঁ আমরা অনেক ভালো করেছি, কিন্তু আমাদের অটোনমিতে আরও কাজ করতে হবে, কারণ কিছু টাস্ক আছে যেগুলো অটোনোমাসলি ম্যানুয়াল কন্ট্রোল করা যায়, বাট ম্যানুয়াল কন্ট্রোল করার চেয়ে অটোনোমাস যদি আমি কন্ট্রোল করি তাহলে আরও বেশি ফাস্ট আমি করতে পারবো, Efficient হবে। আরও এফিশিয়েন্ট হবে। সো আমাদের ওই জিনিসগুলোতে কাজ করতে হবে। এবং আমাদের টিমের মধ্যে হ্যাঁ প্রতি বছর গ্র্যাজুয়েট হয়ে চলে যাচ্ছে, বাট পাইপলাইনটা অনেক স্ট্রং আছে। সো এই পাইপলাইনটা ইনশাল্লাহ যদি এই বছর আমরা ধরে রাখতে পারি, ইনশাল্লাহ আমরা এই বছর ভালো কিছু করতে পারবো। আমরা আশায় থাকলাম, and খুব পজিটিভলি আশায় থাকলাম, কারণ আবিদ, ইউ এন্ড আই নো, আমরা যখন প্রথমবার আমাদের দেখা হয়েছিল তখন আমাদের কি গল্প হয়েছে, এবং সেই থেকে আজকে কি গল্প আমরা করছি, এবং আপনাদের পুরো শিফটটা ম্যাচিউরড হওয়াটা, আপনাদের অ্যাচিভমেন্টগুলো আমরা বারবার তুলে ধরবার চেষ্টা করেছি। এই মুহূর্তে ইনস্টিটিউশন ব্যতি রেখে আমাদের করবার কিছু আছে কিনা? অ্যাজ এ নেশন, ক্যান উই কন্ট্রিবিউট ইন ইউর অ্যাচিভমেন্ট? ইজ দেয়ার এনি স্কোপ যে আমাদের কিছু করার আছে? অবশ্যই। আসলে আমাদের এই অ্যাচিভমেন্টটা যদি জাস্ট একটা অ্যাওয়ার্ড হিসেবে আমরা ধরে রাখি, তাহলে তো আসলে আলটিমেট গোলটা কখনোই আমরা ফুলফিল করতে পারলাম না, মিশনটা তো আমরা ফুলফিল করতে পারলাম না। আমাদের দেশি স্টুডেন্টরা যে ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটির সাথে কম্পিট করে বেস্ট অফ দ্য বেস্ট হতে পারে, সেটা কিন্তু আমরা বারবার প্রুভ করছি। সো এখন গভর্নমেন্টের উচিত এই টিমগুলোকে সাপোর্ট করা। অসংখ্য ধন্যবাদ, আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি। এবং শুভকামনা। শুভকামনা রইল আপনাদের জন্য। চ্যাম্পিয়নের ওই যে 115 মার্কের যে দরকার, 100 মার্কের যে দরকার, তার অপেক্ষায় থাকলাম। সেই গল্প আমরা একসাথে আবার শেয়ার করবো পুরো জাতির সাথে। সিদ্ধান্ত প্রণেতারা যারা রয়েছেন তাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করেছে, ইনস্টিটিউশনের পক্ষ থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সর্বোচ্চ সাপোর্টটুকু দিয়েছে। ওই প্রথম হওয়ার মাঝে যে তফাৎটুকু, তা পূরণের জন্য যেই অর্থনৈতিক বিনিয়োগ, কারিগরি বিনিয়োগ তা তাদের আছে, অর্থনৈতিক বিনিয়োগ এবং কিছু ফ্যাসিলিটির প্রোভাইড করাটা এখন অনেক বেশি জরুরি। তাহলে তো বিশ্ব স্বীকৃতি সময়ের ব্যাপার, সময়ের ব্যাপার একদম। দর্শক একটু ভাববেন আপনারা। এই পর্যন্তই, ভালো থাকুন, শুভ সকাল। শুভ সকাল।